আজকের গল্প আনফ্রেন্ড, কলমে রাজু বণিক। সাধারণত ছেলেরাই মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এটা একটা স্বাভাবিক। পুরুষতান্ত্রিক সমাজের এটা অন্যতম বৈশিষ্ট্য। একটা মেয়ে একটা ছেলেকে ভালো লেগে রিকোয়েস্ট পাঠাবে বা সে নিজে থেকে পরিচয় দেবে, এটা খুব একটা হয় না। কিন্তু তুমি ছিলে আধুনিক যুগের আধুনিক শিক্ষায় শিক্ষিত, পুরুষতান্ত্রিক সমাজের থেকে বেরিয়ে একটু অন্যরকম। তাই তো তোমার কাছ থেকেই প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট আসা। আমি গ্রামের ছেলে, ততটা স্মার্ট নই, ততটা সুন্দর দেখতে নই, ততটা গুছিয়ে কথাও বলতে পারি না। তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসার সঙ্গে সঙ্গেই আমি তোমার প্রোফাইল চেক করলাম। আমি তো দেখে অবাক। প্রপার কলকাতার মেয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত, পোশাক পরিচ্ছদে পাশ্চাত্য শিক্ষার প্রভাব দেখা দিচ্ছে। ফেসবুক জুড়ে রয়েছে শহরের পাঁচতলা হোটেলের খাবারের সমস্ত ছবি। ছবি দেখেই আমি ভাবলাম এ নিঘাত ফেক আইডি। তার জন্য আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম না। এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেল, এই বিষয়টা মাথা থেকে চলেই গেছিল। আবার কিছুদিন পর যখন ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ তোমার রিকোয়েস্ট সামনে এলো। তোমার প্রোফাইলে আবার ঢুকলাম, কি জানি সেদিনকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করলাম। তারপর তোমাকে একটা হাই পাঠালাম, কেমন আছো। স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যেই তোমার থেকে রিপ্লাই এলো, হাই, কেমন আছো তুমি। আমি বেশ চমকে গেলাম। তারপরে বেশ জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি আমাকে চেনো। অকপটে উত্তর এলো, হ্যাঁ, আমি তো তোমাকে অনেক দিন ধরেই ফলো করছি, তোমার অ্যাক্টিভিটিস খুব ভালো লাগে। একটা শহুরে মেয়ে, 20 বা 22 বছর হবে, অসম্ভব সুন্দরী, সিনেমার নায়িকাকেও হার মানাবে। তার একটা ফটো পোস্ট করলে হাজার হাজার লাইক। যেমন উঁচু লম্বা, তেমন গায়ের রং, চোখ টানা টানা, আধুনিক পোশাকে যেন আরো অনেক ভালো লাগে। বলা যেতে পারে ফেসবুক সেন্সেশন। একটা ফটোতেই কয়েক হাজার লাইক, কমেন্ট রয়েছে। সোশ্যাল মিডিয়ার পুরোপুরি সেন্সেশন। যাই হোক, এভাবেই আমাদের কথা বলা শুরু হলো। প্রথমে হাই হ্যালো, কেমন আছো, কি করছো, এই সমস্ত বিষয়ই কথা হতো। আস্তে আস্তে কথার সংখ্যা বাড়লো। খুব একটা অনলাইন হতো না সে, কিন্তু অনলাইন হলেই আমাকেই প্রথম মেসেজটা করতো। সঙ্গে সঙ্গে সরি বলতো, বলতো পড়াশোনার চাপ আর বাড়ির চাপে এসএমএস করা হয়নি। আর এসএমএস গুলো দেখতে পাইনি। এভাবেই চলছিল আমাদের কথাবার্তা। তবে ওই যে স্বপ্নে দেখা পরী, অসম্ভব সুন্দরের অধিকারী, হয়তো বা আমাকে এত প্রাধান্য দিচ্ছে, এটা ভেবেও খুব ভালো লাগতো। এভাবেই আমাদের সম্পর্ক চলছিল, আরো দৃঢ় হচ্ছিল। এরপর বুঝতে পারলাম মেয়েটা কোনো না কোনো সমস্যায় ভুগছে। সেই সমস্যা বেশ জটিল। গ্রামের ছেলে, তাই ওই জটিল সমস্যা বুঝতে আমি পারিনি। বেশ কয়েকদিন বলছিল আমার ভালো লাগে না, আমার পরিবার থেকে অনেক বেশি চাপ দেয়, আমাকে কোথাও একা বেড়াতে দেয় না, আমার মা বড্ড চোখে চোখে রাখে। ও গ্রামের ছেলে, অর্থনৈতিক দিক থেকে আমিও ততটা স্বাবলম্বী ছিলাম না। কিছু
টিউশন পড়ানো ছাড়া আর কিছুই করতাম না। বেশিরভাগটাই কেরিয়ারের দিকে ফোকাস দিতে লাগলাম। এভাবেই বেশ কিছুদিন কথা চলতে লাগলো। মাঝে মাঝেই অনলাইন হতো, আর কয়েকটা কথা, তারপর অফলাইন। আমি আমার পড়াশোনার দিকে ফোকাস দিলাম আর মাথা থেকে এগুলোকে বার করার চেষ্টা করলাম। কিন্তু টুকিটাকি কথাবার্তা চলতো। হঠাৎ একদিন মেসেঞ্জারে প্রচুর মেসেজ। অনলাইন হওয়ার সঙ্গেই মেসেজগুলো ঢুকতে শুরু করলো। হাই, হ্যালো, কি করছো, কোথায় আছো, ইত্যাদি। আমিও মেসেজের রিপ্লাই দিলাম, সাথে সাথে সরি বললাম। সরি বলার সঙ্গে সঙ্গেই দেখলাম রিপ্লাই এলো, এতক্ষণ কোথায় ছিলে। আমার খুব বিপদ। সঙ্গে সঙ্গে অনেকগুলো কান্নার ইমোজি। একটু ব্যস্ত ছিলাম গো, কাজ করছিলাম। উত্তর এলো, আমার বড্ড বিপদ। আমি উত্তর দিলাম, কিসের বিপদ? ওরা আমার জন্য বিয়ের পাত্র ঠিক করেছে, আমাকে জোর করে বিয়ে দিতে চায়। কি করব আমি? আমি বিয়ে করব না, আমার বিয়ে করতে ইচ্ছে করছে না। সাথে সাথে আমি লাভ রিয়াক্ট দিলাম। তারপরে উত্তর, কেন, পাত্র পছন্দ নয়? উত্তর এলো, আমি বিয়ে করব না তো। আমার এই রিয়াকশনে বুঝতে পারলাম কি বলতে চাচ্ছে। তারপর যে কথাটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, সেই কথাটা, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? আমি একটা ছোট্ট গ্রামের ছেলে, রোজগার নেই বললেই চলে, তার মধ্যে এত সুন্দর দেখতে একটা মেয়ে, স্বর্গ থেকে পরি নেমে এসেছে। এইসবই ভাবতে লাগলাম। এর মধ্যে আবার অনেকগুলো কান্নার ইমোজি। তুমি কি রাজি? সেটা বলো, না হলে আমি আজ একটা অঘটন ঘটাতে পারি। হ্যাঁ কি নাই উত্তর দাও। ভয়ে আমার হাত পা কাঁপছিল। কি উত্তর দিই বুঝে উঠতে পারছিলাম না। আবার কিছুগুলো কান্নার ইমোজি। কি হলো, কিছু বলবে তো? বলো, হ্যাঁ কি না, উত্তরটা চাই। আমাকে আমার বাড়ি থেকে জোর করে বিয়ে দেবে। আজকে কিছু একটা ঘটাবই, না হলে আর কোনো উপায় নেই। আমি মনে মনে ভাবলাম, আপাতত সামলে দিই, পরে দেখা যাবে। আমি উত্তর দিলাম, হ্যাঁ করব। সাথে সাথে একটা লাভ রিয়াক্ট। কিন্তু এত রাতে কি এটা সম্ভব? তখন রাত 9টা বাজে। আমি বললাম, এটা কখনোই সম্ভব নয়। উত্তর এলো, আমার কোনো উপায় নেই। আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি যাব কি করে, সেটা বলো। আমি উত্তর দিলাম, আচ্ছা, তোমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশন কত দূরে? উত্তর এলো, বাড়ি থেকে বেরিয়ে 15 মিনিট লাগবে শিয়ালদা স্টেশনে পৌঁছাতে। আমি উত্তর দিলাম, তাহলে তুমি শিয়ালদা স্টেশনে এসে রানাঘাট যাওয়ার যে কোনো একটা ট্রেনে উঠতে পারো। রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা গেদে, যে ট্রেনই পাও না কেন রানাঘাট এসে থামবে। রানাঘাট এসে নামবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর অনেকগুলো লাভ রিয়াকশন। এরপর আর কোনো কথা বেশি এগালো না। তুমি তোমার নাম্বারটা পাঠিয়ে দাও। এতদিন পর্যন্ত আমাদের কথাবার্তা হচ্ছিল ঠিক পুরোটাই মেসেঞ্জারে, এর থেকে বেশি কিছু নয়। তাও খুব কম কথাবার্তা হতো। আমি যথারীতি আমার নাম্বারটা পাঠিয়ে দিলাম। তারপরে সে অফলাইন হয়ে গেল, আর কথাবার্তা এগালো না। ইতিমধ্যে আমি গ্রামের ছেলে, হাত পা কাঁপতে শুরু করলো। একটা উচ্চশিক্ষিত গ্রামের অপূর্ব সুন্দর যদি গ্রামে আসে, কি করব, এসব ভাবতে লাগলাম।
তখন সময় রাত 10টা বেজেছে। মাথা লাট্টুর মতন ঘুরছে। পাড়ার আড্ডা থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাড়িতে এলাম, শুয়ে পড়লাম। আর কয়েকটা বন্ধুর কথা ভাবছিলাম, ওদেরকে ডেকে নেব। তাদের মধ্যে দু একটা বন্ধু আমার খুব কাছের, ওদেরকে ফোন করলাম, ভাই আজ রাতে কিন্তু একটা অঘটন ঘটতে পারে, ফোন করার সঙ্গে সঙ্গে উঠে পড়িস। ওরাও একমত হলো, ঠিক আছে কোনো ব্যাপার নেই, উঠে পড়বো। পকেটে পয়সা নেই, টিউশন পড়ানো যা পয়সা এদিক ওদিক ছড়িয়েছিল সেগুলো গুছিয়ে রাখলাম। কখন এই বিপদে এই টাকাগুলো কাজে লেগে যেতে পারে, এইসবই ভাবতে শুরু করলাম। এর মধ্যে রাত অনেকটা হয়েছে। মা ডাকলো, খেতে আয়। সেদিন মুখে আর ভাত উঠলো না, অল্প কিছু খেয়ে উঠে পড়লাম। তারপর মেসেঞ্জারে চোখ রাখা। রাত 12টা, ঘুম আসে না, চটপট করতে লাগলাম। আর চোখ ফোনের দিকে আর মেসেঞ্জারের দিকে তীব্র নজর। কখন কল আসে, কখন SMS আসে। বুক ধড়পড় করছিল। এই এলো, এভাবেই রাত 2টো বেজে গেল, কিন্তু তখনও কোনো কল এলো না। এবার কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। খুব সকালে ঘুম ভাঙলো, তাড়াহুড়ো করে মেসেঞ্জার খুললাম। মেসেঞ্জারে দেখি আনফ্রেন্ড। মেসেঞ্জারে কোনো SMS করা যাচ্ছে না। সাথে সাথে ফেসবুকে গেলাম, ফেসবুক থেকেও আনফ্রেন্ড। ফেসবুকের প্রোফাইলে আর ঢোকা গেল না। এইভাবেই সে আমার জীবন থেকে কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে, যদি শুনতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী পর্ব নিয়ে আসার সাহস জোগাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।